এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এল্লা রক। খুব করে মনে হচ্ছে যদি বাংলাদেশের যে কোনো হোটেলের তরকারি দিয়ে এক প্লেট ভাত খেতে পারতাম। চারপাশে এত সুন্দর আসলে মনটা ভরে যায়। চমৎকার একটা ব্রিজ, পাথর, ইট, সিমেন্ট, বালু এইগুলো ব্যবহার করেই তারা এই ব্রিজটি নির্মাণ করবে। ইটস কল্ড বেলিহুলাই, বেলিহুল ওয়া। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি এখন আছি হচ্ছে শ্রীলঙ্কার উভা প্রদেশের একটি ছোট্ট চমৎকার শহরে, তার নাম হচ্ছে এল্লা। এল্লাটা মূলত শিমলি ভাষায় মানে হচ্ছে এই ঝর্ণা বা জলপ্রপাত। আমি রাত্রে খেয়ালই করতে পারিনি এত সুন্দর ঝর্ণা চোখের সামনে রয়ে গেছে। আজকে আমরা পুরো এল্লা শহরটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এই এল্লার আছে জলপ্রপাত সহ আরো বেশ কিছু দর্শনীয় স্থান, বিশেষ করে নাইনার্স ব্রিজের কথা বলতে হয়, লিটল এডামস পিক আছে, রাভানা ওয়াটারফলস আছে। চেষ্টা করব আজকে যে কয়টা সম্ভব কভার করার জন্য। তারপরে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে আবার বের হয়ে যাব। সুতরাং শুভ সকাল জানিয়ে আজকের জার্নিটা শুরু করছি। এল্লা স্টেশন দেখা যাচ্ছে। এই ট্রেনটা মূলত নোয়ারাইলিয়ার দিকে যাচ্ছে। বের হইতে বৃষ্টি শুরু হয়ে গেছে, মোটামুটি ফিস করে ভালোই বৃষ্টি পড়তেছে। যাচ্ছি হচ্ছে লিটল এডামস পিকে। শহর থেকে 2.6 কিলোমিটার হেঁটেই যাব। খাবারের হোটেল যেহেতু পাইলাম, সকালের নাস্তাটা দেখি করা যায় নাকি এখান থেকে। রাইস এন্ড কারি, কোকোনাট রুটি, এগ রুটি, পরাটা। সকালের নাস্তা শেষ করে আবার হাঁটা শুরু করলাম। একটু বৃষ্টি হচ্ছিল, সেটাও একটু থামছে। লিটল এডামস পিকটা চাইলে আপনি এরকম সিএনজিতে করেও চলে আসতে পারবেন। বন্ধুরা, এল্লা মূলত শ্রীলঙ্কার বাদুল্লা জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1041 মিটার উচ্চতায় অবস্থিত। ব্রিটিশ শাসনামলে এখানে ব্যাপকভাবে চা চাষ শুরু হলে গড়ে ওঠে রেলপথ, সড়ক ও অন্যান্য অবকাঠামো। আর সেখান থেকেই ধীরে ধীরে এল্লা পরিণত হয় শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় পাহাড়ি শহরে। এখন প্রশ্ন হলো, এত পর্যটক এল্লাতেই কেন আসে? কারণ এই এক জায়গাতেই মিলবে সবকিছু: সবুজ চা বাগান, পাহাড়, ঝর্ণা, ট্রেকিং আর বিশ্বের অন্যতম সুন্দর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। মজার বিষয় হলো, মাত্র প্রায় 12 বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট শহরেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ঘুরতে আসেন। এবার ভেবে দেখুন, আপনি এখানে এভাবে উড়বেন কি না, নাকি শুধু দেখবেন। চমৎকার না পাহাড়টা? এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এল্লা রক। লিটল এডামস পিকে যাওয়ার পথে হাতের ডান পাশে এই পাহাড়টা পড়ে। এটা কিন্তু শহরের খুব কাছে। মানুষ এল্লা রক বাদ দিয়ে এই লিটল এডামস পিকে যায়, কারণ হচ্ছে এটা তুলনামূলক সহজ। সিএনজিতে মানে টুকটুকে আসা যায় এখান থেকে, তারপরে একদম অনেকটা সমতলভাবে হেঁটে যাওয়া যায়। সিএনজিগুলো এখানেই নামিয়ে দেয়, এই পর্যন্তই সিএনজি আসতে পারে। এরপরের পুরোটাই হচ্ছে হেঁটে যাওয়ার পথ। হ্যালো। হাঁটতে হাঁটতে চলে এলাম লিটল এডামস পিকের বিখ্যাত ফ্লাইং রাভানা জিপলাইনারের কাছে। এখান থেকেই শুরু হয় জিপলাইন রাইড। টিকিট কাউন্টারের সামনেই রয়েছে বসে দেখার একটি জায়গা, যেখানে বসে পর্যটকরা রাইড উপভোগ করছেন। তবে জিপলাইন করার পাশাপাশি নিজের রাইডের ভিডিও করতে চাইলে খরচটা এমন, সব মিলে খরচটা একটু বেশি মনে হলো, তাই এবার আর জিপলাইন করা হলো না। ফিসফিস করে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশ। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এমন একটা জায়গায় বৃষ্টি হচ্ছে যেখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। উঠতেছি, যদিও খুব বেশি জোরে বৃষ্টি আসলে কী হবে জানি না, তবে যে অবস্থা আছে এটা একদিকে ভালো হচ্ছে। গরম লাগতেছে, ওইটা ঠান্ডা করে দিচ্ছে। অবশেষে পৌঁছালাম লিটল এডামস পিকের মেইন পয়েন্টে, অর্থাৎ টপ ভিউয়ে।
ইস কি চমৎকার যে দেখা যাচ্ছে, পাহাড়ের উঁচুতেও না নিচুতেও না, মাছ দিয়ে আঁকা বাঁকা হয়ে সুন্দর রাস্তা চলে গেছে। ইস কি চমৎকার লাগতেছে এখান থেকে দেখতে। যদিও ওই রাস্তায় গেলে হয়তো এত সুন্দর দেখা যাবে না, কিন্তু এখান থেকে দেখতে খুবই মজা লাগতেছে। এই লিটল অ্যাডামস পিক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1141 মিটার উচ্চতায় অবস্থিত। জায়গাটির নাম লিটল অ্যাডামস পিক রাখা হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত অ্যাডামস পিকের সাথে আকৃতিগত কিছুটা মিল থাকার কারণে। এল্লায় যারা ঘুরতে আসেন তাদের সবার প্রথম পছন্দ থাকে এই পাহাড়টি। আমি মূলত আজ টপ ভিউ থেকে দেখব এই ওয়েদারে লিটল অ্যাডামস পিকের চারপাশটা আসলে কেমন লাগে। এটা হচ্ছে এল্লা রক। এল্লা রকের মাছ দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, চমৎকার লাগতেছে দেখতে। আবার যদি একটু এই সাইডটাই দেখায়, মেঘ দৌড়ায় বেড়াচ্ছে, সিটির একটা ভিউ দেখা যায় এদিকে, ওইদিকে অনেকগুলা পাহাড়, আর এক রকম সুন্দর। আবার যদি এদিকে যাই, এই সাইডটা যদি খেয়াল করি, ওইখানে আর একটা পাহাড়। আমি এখন ওইটাই যাব। শুধু যদি একটু মেঘটা না থাকতো, দেখে যে কি শান্তি পাওয়া যেত আরো। তারপরেও সুন্দর তো সুন্দরই, এটা আর এক রকম সুন্দর। সবসময় একটা জিনিস দেখছি, কষ্ট করে সৌন্দর্য পাওয়াটা সবচেয়ে বেশি সুন্দর হয়। কেন বলতেছে দেখেন, ওয়াও ওয়াও। খুব করে মনে হচ্ছে যদি বাংলাদেশের যে কোনো হোটেলের তরকারি দিয়ে এক প্লেট ভাত খেতে পারতাম। খুব মন যাচ্ছে, এইসব জায়গায় আসলে বাংলাদেশের কথা বেশি মনে পড়ে। মানে ওই স্বাদ নিয়ে খাবার খাইতে পারতেছি না। ডাল ভাত আলু ভর্তা হইলেও না জানি কত মজা হইতো। সবাই এইখানে আসে না, এই পয়েন্টে সবাই আসে না, মানে লাস্ট পাহাড়ি হচ্ছে এটা। তো বেশ খানিকটা নেমে আবার বেশ খানিকটা ওঠা লাগে, যার কারণে অনেকেও এখান থেকে ফিরেও গেছে। আমি দেখলাম আসতেছে বেশ কয়েকজন। উপরে আর কেউ আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমি একাই আপাতত। আরও একটু বৃষ্টি পড়তেছে, একটু পিচ্ছিল। আবার এইখানের এইগুলোই যে একটু গোড়া গোড়া, তো হাঁটতেও একটু সমস্যা হয়। চলে আসছি প্রায়, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। এই পাহাড়ের এই ভিউ পয়েন্টে আপাতত আমি ছাড়া আর কেউ নাই। এল্লা রকের ভিতর দিয়ে মেঘের গ্যাঞ্জাম চলতেছে। সৌন্দর্য কখনো বলে কয়ে আপনার সামনে ধরা দিবে না, কখন কিভাবে আপনার সামনে আসবে হয়তো বা আপনি নিজেও বুঝবেন না, অথবা অনেক কষ্টের পরে তারপরে দেখতে হবে। শ্রীলঙ্কার এই লিটল অ্যাডামস পিক, এল্লার ভিতরের যে জায়গাটা, যে পাহাড়টা, এটার সৌন্দর্য আমাকে আজকে নতুনভাবে ধরা দিয়েছে। আশা করেছিলাম সানি ডে হবে, অনেক চকচকা থাকবে, কিন্তু মেঘের ভিতরেও এটা এত সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছে। আমার তো চরম লাগতেছে, ফিসফিস বৃষ্টি পড়তেছে, আর চারপাশে এত সুন্দর এত সুন্দর, আসলে মনটা ভরে যায়। পাহাড় এমনিই সুন্দর লাগে, আর এরকম ওয়েদারে এরকম লোকেশন যদি হয়ে যায় তাহলে তো আরও বেশি সুন্দর। ভাবুন তো একবার এরকম একটা পয়েন্টে বসে, লিটল অ্যাডামস পিকে বসে, সামনে দেখতে পাচ্ছেন এল্লা রক, চারপাশে ছোট বড় আরও অসংখ্য পাহাড়, কেমন লাগবে? এরকম একটা ওয়েদার, চুপচাপ বসে আছেন, একা অথবা অন্য কেউ থাকুক, সেটা যাই হোক না কেন, এই চমৎকার বিষয়টা আর কোথায় পাওয়া যায়? এখানে সময় অনেকক্ষণ পার করা সম্ভব আসলে, এরকম বসে থেকে এরকম প্রকৃতি দেখে। ঠান্ডা আছে মোটামুটি, মিষ্টি আছে মোটামুটি। 300 টাকা নিলাম, 300 রুপি আর কি। এবার কাটতেছে, দেখি ভিতরে মাল মশলা কিছু আছে কিনা। হ্যাঁ আছে। ওকে, from Bangladesh. ইয়া ডাবটাই বেশি ভালো লাগছে, ডাবের সাথে আবার এটাই বেস্ট। মিষ্টি আছে কিন্তু
আকাশচুম্বী দাম না, বাড়ির উপরে তেমনি দাম বেশি হওয়ার কথা। নিচে খেলাম যেহেতু 225 রুপি দিয়ে, এখানে 300 রুপি, খুব বেশি না, বাংলাদেশি টাকা হিসাব করলে 40 টাকার মতো বেশি আর কি। এখন মুভ করবো হচ্ছে 9 আর্টস ব্রিজের ওইদিকে, হেঁটে হেঁটে যাবো, জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যায়। লিটল অ্যাডামস পিক পার হয়ে এসে মেন রোডে আসার পরে একটু সামনে আসলে রাস্তার ঠিক উল্টা পাশে একটা শর্টকাট রোড নেমে গেছে, দ্য ফরেস্ট, জঙ্গলের ভিতর দিয়ে। এদিক দিয়ে শর্টকাটে আর কি 9 আর্টস ব্রিজে যাওয়া যায়। আমি সেই পথটাই এগোচ্ছি। 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড এই পাশে হয়তো একটা থাকতে পারে 9। এল্লা সিটি থেকে লিটল অ্যাডামস পিক পরে এই 9 আর্টস ব্রিজ, কোনোটাই কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো টুকটুক নেওয়ার কিংবা অন্য কোনো ভেহিকেল নেওয়ার প্রয়োজন মনে করি না। খুব ইজিলি কিন্তু এই দুইটা পয়েন্টে আপনারা চলে আসতে পারবেন। এই ব্রিজটি ব্রিটিশ আমলে নির্মিত 1921 সালে। তো এই ব্রিজটি বানানোর কারণ ছিল হচ্ছে উভা প্রদেশের এল্লার থেকে বদুল্লা পর্যন্ত সংযোগ স্থাপন করা, যাতায়াতের জন্য ভালো একটা ব্যবস্থার দরকার ছিল। তখন এই মাধ্যমটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই জন্য তখন এটা নির্মাণ করা হয়। চমৎকার একটা ব্রিজ। এই ব্রিজটার কিন্তু আরও বড় ঘটনা আছে, সেটা বলছি। শোনা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রচুর লোহা সংকট দেখা যায়। তখন এই ব্রিজ নির্মাণের কথা চললেও লোহার সংকট থাকার কারণে লোহা খুঁজে পাচ্ছিল না। পরে সিদ্ধান্ত নেওয়া হয় পাথর, ইট, সিমেন্ট, বালু এইগুলো ব্যবহার করেই তারা এই ব্রিজটি নির্মাণ করবে, এবং তারা কঠোর পরিশ্রমের পরে এই 9 আর্টস ব্রিজটি নির্মাণ করে। এজন্য সেই ব্রিজ কিন্তু এখন পর্যন্ত 1921 সাল থেকে এখন পর্যন্ত এটা কিন্তু বিদ্যমান, কোনো রকম সংস্কার, বড় ধরনের সংস্কার ছাড়াই কিন্তু এখন পর্যন্ত এই ব্রিজটা ওইভাবেই আছে। মূল গুরুত্ব এরকম, এবং 9 আর্টস কেন সেটা আর একটু সামনে গিয়ে বলছি। শ্রীলঙ্কার স্থানীয় একজন ব্যক্তি, একজন প্রকৌশলী, নাম হচ্ছে পিকে আপুকাবি। উনি ব্রিটিশদের তত্ত্বাবধানে শ্রীলঙ্কার লোকাল লোকদের নিয়ে এই ব্রিজটি নির্মাণ করেন, এবং এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে 91 মিটার বা 300 ফুট। আর যদি উচ্চতার কথা বলি তাহলে এটা হচ্ছে 24 মিটার বা 90 ফুটের মতো। আর এই যে 9 আর্টসটা বলে, যে 9 আর্টস মানে হচ্ছে, আর্টস বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে কিলান, বা আমরা পিলার যদি বলি, সেখানে আমরা খেয়াল করে দেখব 9টা পিলার নিয়ে এই ব্রিজটা গঠিত, যার কারণে এটার নাম পরে দেওয়া হয় 9 আর্টস ব্রিজ। অবশ্য এই প্রকল্পটি ছিল ব্রিটিশ রেলওয়ের একটি উদ্যোগ। এর নির্মাণের অনুমোদন দিয়েছিলেন চিফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এমকোল বোয়েন, আর নকশা করেছিলেন প্রকৌশলী কাথবার্ট মারুট। আর জানেন কি বন্ধুরা, 100 বছরেরও বেশি পুরনো এই 9 আর্টস ব্রিজ আজ বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা রেল সেতুগুলোর মধ্যে অন্যতম। আমি একটু ব্রিজের নিচ থেকে দেখাতে চাই আপনাদের কি দক্ষতা তখন এদের ছিল, যে এই ব্রিজটি নির্মাণ করার জন্য কোনো রকম লোহার ব্যবহার হয়নি, অথচ সেই ব্রিজটা এখনো সিঁড়ি দাঁড় করে স্ট্রং হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। চারপাশ দিয়ে কিন্তু আবার চা বাগান। শ্রীলঙ্কার লোকাল লোকরা কিন্তু এখানে আরেকটা নামে ডাকে এই ব্রিজটাকে, সেটা হচ্ছে ব্রিজ ইন দ্য স্কাই। দেখেন না আসলে এই ব্রিজ ইন দ্য স্কাই কিনা। অ্যাকচুয়ালি আজকের গন্তব্য হচ্ছে বেলিহুলাই। তবে বেলিহুলাই সরাসরি কোনো যাতায়াত ব্যবস্থা নাই, যার কারণে না আছে ট্রেন, না আছে বাস। আমার প্রথম যেতে হচ্ছে বান্দারওয়ালার থেকে, তারপরে বাসে ঘুরে যাব হচ্ছে বেলিহুলাই। ওকে, আমি বান্দারওয়ালায় চলে আসছি, মাত্র 25-30 মিনিট মতো লাগছে। এখন বেলিহুলাইয়ের বাস খুঁজবো,
তারপর এখান থেকে মুক্ত ও ইস কল্ড বেলিহুলাই Belihul Oya. বেলিহুল ওয়া Oh yeah, that's it. বেলিহুল ওয়া ওকে থ্যাংক ইউ আর কলম্বো বাস বাসের জন্য ওয়েট করতেছি কলম্বোর বাসে যেতে হবে এইখান থেকে কলম্বো যেতে প্রায় 7-7.5 ঘন্টা মতো লাগে আর বেলিফিল বে হচ্ছে পথে পড়বে আর কি 3-3.5 ঘন্টা মতো লাগবে কলম্বোর বাসে উঠে যাচ্ছি বেলিহুলাই পর্যন্ত যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে ভাড়া পড়লো হচ্ছে 270 রুপি 3 ঘন্টা পর নামলাম হচ্ছে বেলিহুলিয়ায় যেহেতু গ্রাম ওরকম সিটির মতো মার্কেট টার্কেট এমন কিছু না অবশেষে বেলিহুলিয়া হোটেলে এসে পৌঁছলাম আজকের হোটেল খোঁজাটার থেকে শুরু করে সব কিছু একটু আতঙ্কের ছিল মাঝে আমার এমন মনে হয়েছিল যদি বাংলাদেশ হইতো বলতাম ভাই আর যাবো না দাঁড়া আমি বাসায় ফিরে যাব মানে এমন একটা অবস্থা হয়েছিল কারণ হচ্ছে যে জায়গায় নামছি এইটা কোনো শহরের মতো কিছু না এমনি 3-4টা দোকানপাট আছে ওইখান থেকে সিএনজি করে এক জায়গায় পাঠাইছে ওদের সাথে কথা বলাই দেওয়ার পরে পাঠাইছে যেই পাহাড়ের ভিতর দিয়ে যে জায়গার অন্ধকার মানে কেমন কি বলবো মানে কি বিদ্ভুট অবস্থার জায়গা দিয়ে আসতেছি রাস্তা নাই কিছু নাই শুকুম উঁচু কিছু অথচ ডিস্টেন্স কিন্তু খুব বেশি না যাই হোক যেভাবে নিয়ে আসতেছে তাতে আমার মনে হচ্ছিল যে আমি নাইমা যাই নাইমে ওইদিকে ফিরে যাই ভাই ওইদিকে কোনো একটা টাউনের ভিতরে যেয়ে থাকি এখানে না আসি যাই হোক আলহামদুলিল্লাহ সহি সালামতে এইটুকু ভরসা ছিল যে শ্রীলঙ্কায় ওরকম আল্লাহ রহমতের সমস্যা হবে না রুম ভাড়ার বিস্তারিত একটু বলে দিই আজকে রুম ভাড়া নিয়েছে হচ্ছে 1050 সব কিছু মিলে আর কি 1100 বাংলাদেশি টাকা যাই হোক আশা করি আপনাদের ভালো কিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ কালকে সেই অপেক্ষাতেই আপাতত আজকে রাত্রে ঘুমাবো আল্লাহ হাফেজ